সবাই কিন্তু জানে না। এগুলো আমাদেরকে জানতে হবে এবং এটা মেনটেন করার জন্য আমাদেরকে কি এথিক্স মেনটেন করতে হবে বা কোন এথিক্স মেনে চলতে হবে সেই জিনিসগুলো আমরা টুকটাক এখান থেকে পড়লে বুঝতে পারবো। আচ্ছা, আপনাদের এখানে যাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে সাউন্ড আসছে আপনারা স্পিকার অফ করে রাখেন। যখন কোশ্চেন থাকবে তখন আবার অন করবেন স্পিকার, ঠিক আছে? তাহলে আমাদের এখানে নয়েজ কম হবে। তাহলে অ্যারিস্টটলের একটা কোট এখানে দেওয়া হয়েছে যে ম্যান when perfected is the best of animal but when separated from law and justice he is the worst of all। আসলে যখন আমরা একটা মানুষকে কখন পারফেক্ট বলবো? একটা মানুষ কিন্তু আমরা বলছি যে সবচেয়ে কি বলবো বেস্ট প্রাণী, তাই না? প্রাণী জগতের সবচেয়ে বুদ্ধিমান প্রাণী এবং এই মানুষটাকে মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য করার জন্য আপনাদের যেটা আসবে যে প্রত্যেকটা মানুষের রেগুলার অ্যাক্টিভিটিস যেগুলা সেগুলোর সাথে যখন ল এবং জাস্টিস গুলাকে সে মেনে চলবে তখনই তাকে আমরা অন্যান্য যে কোনো প্রাণী থেকে আলাদা করতে পারবো। কিন্তু এই রুলস অ্যান্ড রেগুলেশনস বা ল এবং জাস্টিস যেগুলো সমাজ আমাদের জন্য তৈরি করেছে আমরা যেগুলো যদি এগুলাকে মেনটেন করে না চলি তাহলে মানুষই এই সর্বশ্রেষ্ঠ প্রাণী সবচেয়ে বেশি ওর্স্ট হয়ে যাবে আর কি। আমাদের এখন বর্তমান সমাজের অবস্থা আমরা যদি খেয়াল করে দেখি তাহলে সামাজিক অবক্ষয় বিভিন্ন দিক থেকে এত বেশি পরিমাণ স্প্রেড করেছে। এটার কারণ হচ্ছে ল এন্ড জাস্টিস আসলে ওইভাবে স্ট্রং না। যাই হোক, আমরা এথিক্স গুলাকে কিভাবে টেকনোলজিক্যাল এথিক্যাল ব্যাপারগুলো আমাদেরকে মেনে চলতে হবে সেই জিনিসগুলা আমরা যদি জানতে চাই বা আমাদেরকে এখানে ক্লিয়ারলি বুঝতে হবে এথিক্স বলতে আমরা আসলে কি বোঝাতে চাচ্ছি। যে কোনো একটা সোসাইটিতে আপনি যখন বসবাস করছেন সেই সোসাইটির প্রত্যেকটা সোসাইটির আলাদা সেট অফ রুলস আছে যেটা বা একটা বাউন্ডারিজ আছে আপনার জেনারেলি অ্যাকসেপ্টেড বিহেভিয়ার। আপনি ক্লাসে কিরকম বিহেভিয়ার করবেন বা আপনার ক্লাসমেটদের সাথে আপনার বিহেভিয়ার কেমন হবে, আপনার টিচারদের সাথে বিহেভিয়ার কেমন হবে, প্রত্যেকটা বিহেভিয়ার কমিউনিকেশন রিলেশনশিপের আসলে একটা বাউন্ডারিজ আছে এবং এই প্রত্যেকটা বাউন্ডারিজ যেগুলো রেডি করা হয়েছে একটা সেট অফ রুলস এর উপর বেস করে। মানে আপনি যখন সমাজে কোনো মানুষের সাথে মিশতে যাবেন তখন আপনার যে এক্সপ্রেশন গুলা সেগুলাকে কিভাবে এক্সপ্রেস করবেন সেগুলাকে আমরা একসাথে যদি টুগেদার করে থাকি তাহলে সেটাতে মোরাল কোড আমরা বলছি যে সোসাইটিতে লিভ করতে গেলে আমাদের এই মোরাল কোড গুলো মেনে চলতে হবে। তাহলে এথিক্স বলতে আমরা কি বুঝি? এথিক্স ইজ দ্য সেট অফ বিলিফস এক ধরনের এবং সেই বিহেভিয়ার যেটা আপনাকে বোঝাবে যে কোনটা রাইট এবং কোনটা রং, কোন ধরনের বিহেভিয়ার আপনি করতে পারবেন এবং কোন ধরনের বিহেভিয়ার আপনি করতে পারবেন না। এছাড়া যেটা আছে এথিক্যাল বিহেভিয়ার গুলাকে আমরা নর্মালি বলে থাকি যে সোশ্যাল নর্মস যেগুলো একসেপ্টেড বিহেভিয়ার, যেসব এক্সপ্রেশন গুলা একসেপ্ট করতে পারবে সমাজ সহজে আপনাকে যে কোনো ধরনের এক্সপ্রেশন আপনি যেটা সহজে দিতে পারবেন বা কমিউনিকেট করতে পারবেন আপনাকে হেল্প করবে সেগুলা। এছাড়া আমাদের যেটা আছে ভার্চুস, ভার্চুগুলো আসলে আমাদের ওয়ান কাইন্ড অফ হ্যাবিটস যেগুলা ইনক্লাইন করবে পিপুল কি ধরনের বিহেভিয়ার করলে সেটা অ্যাকসেপ্টেবল হবে এবং ভাইস গুলা যেটা হচ্ছে হ্যাবিটস অফ আনএক্সেপ্টেবল বিহেভিয়ার। তাহলে আমাদের এখানে আসছে ভার্চুস এবং ভাইস। যে কোনো ধরনের মানুষ আসলে আপনার সাথে কি ধরনের বিহেভিয়ার করবে সেটা আপনাকে জানতে হলে এই ভার্চুস এবং ভাইস দুইটা সম্পর্কে আপনার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে এবং মানুষের যে ভ্যালু সিস্টেম সেই ভ্যালু সিস্টেমটাকে আপনাকে মেনে চলতে হবে আর কি। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, Yes, ma'am. শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পেলে আর রেসপন্স করুন না। মাঝে মাঝে দেখা যায় যে লাইন দেখাচ্ছে অফ হয়ে গেছে, নেট নাই কিন্তু আমি কথা বলতে আসছি। এটা অনেক সময় এরকম হয় যে নেট চলে গেছে, স্টুডেন্টরা শুনতে পাচ্ছে না আমি বলছি। তাহলে প্রফেশনাল কোড অফ এথিক্স, এই প্রফেশনাল কোড অফ এথিক্স যেগুলো আছে আমাদের এই এথিক্স এর মধ্যে হচ্ছে যে প্রিন্সিপাল গুলো আমাদের আছে কোর ভ্যালুস দ্যাট আর এসেনশিয়াল টু দ্য ওয়ার্ক অফ এ পার্টিকুলার অকুপেশনাল গ্রুপ। এই যে আমি একটু আগে যেটা বলছিলাম যে আপনার একই রকম বিহেভিয়ার অ্যাকসেপ্টেবল বিহেভিয়ারই কিন্তু আপনি একটা ফ্রেন্ডের সাথে যে ধরনের বিহেভিয়ার করলে সহজে অ্যাকসেপ্টেবল হবে একই বিহেভিয়ার আপনি যে অফিসে কলিগদের সাথে করেন সেখানে সেই বিহেভিয়ার গুলো অ্যাকসেপ্টেবল নাও হতে পারে।
এই বিহেভিয়ার গুলোকে মেইনলি কিভাবে কোড অফ এথিক্স এর মধ্যে ফেলা যায় সেটার জন্য একটা প্রফেশনাল কন্ডাক্টের জন্য যে এথিক্স কোড আমাদের আছে, এটা ফাউন্ডেড হয়েছিল 1947 এ, যেটাকে এসিএম বলছি আমরা এখানে, অ্যাসোসিয়েশন অফ কম্পিউটিং মেশিনারি, এবং অ্যাসোসিয়েশন অফ ইনফরমেশন টেকনোলজি প্রফেশনাল, এআইটিপি, যেটাকে প্রোভাইড করছে সাধারণত কোয়ালিটি আইটি রিলেটেড এডুকেশন। এখন যে যুগ এসেছে, আপনি যদি চিন্তা করে দেখেন যে পেন্ডেমিকের এই সময়টাতে আইটি যদি না থাকতো, মানে টেকনোলজিক্যাল ওয়ার্ল্ড ডিজিটালি যদি আমরা না ভাবে প্রোভাইড করতে না পারতাম, তাহলে মানুষের কি অবস্থা হতো। যেমন ম্যাক্সিমাম অফিসই দেখা গেছে যে পেন্ডেমিকের এই যে 1 বছর সময়, প্রায় 8-9 মাস বা তারও বেশি, ম্যাক্সিমাম অফিসই কিন্তু অনলাইন কন্ডাক্টের মধ্যে দিয়ে গেছে, বা আপনার যেসব এডুকেশনাল ইনস্টিটিউশন আছে বেশিরভাগই অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। তারপরে আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস যেগুলা, যে আমরা যে কমিউনিকেট করি বা আমাদের যেসব ট্রানজেকশন আছে, আমরা যে কেনাকাটা করি, প্রতিদিনের রেগুলার প্রোডাক্ট আমরা ইউজ করছি, এগুলো কিন্তু আমরা কি ই কমার্সের মাধ্যমে এগুলাকে আমাদের কাছে পেয়েছি, এবং সেটা আমরা পেয়েছি কিভাবে, সেই টেকনোলজির কারণে। তাহলে টেকনোলজি আমাদেরকে যে সব দিক থেকে হেল্প করছে, এই টেকনোলজি ইউজ করার সঠিক নিয়মটা আমাদের জানার জন্য কিন্তু আজকে এথিক্স পড়া। কমন এথিক্যাল ইস্যুস, যে কোনো আইটি ইউজাররা কিভাবে আমরা যেটা বলছি ইনফরমেশন টেকনোলজি কিভাবে কাজে লাগাবে এবং এর এথিক্স গুলাকে কিভাবে মেনে চলবে, সেটার জন্য আমাদের বেশ কিছু কমন এথিক্যাল ইস্যু আছে। তার মধ্যে হচ্ছে সফটওয়্যার পাইরেসি। আপনার কি সফটওয়্যার পাইরেসি শব্দের সাথে পরিচিত? ইয়েস ম্যাম। সফটওয়্যার পাইরেসি শুনেছেন কি এর আগে? জি ম্যাম, জি। শুনেছি। এরকম কোথায় শুনেছেন, ক্লাসে না অফিসে, সফটওয়্যার পাইরেসি সম্পর্কে? নরমালি তো এটা সবসময় মানে শোনা যায় নরমালি। সফটওয়্যার পাইরেসি একটা কমন ভায়োলেশন অফ, যেটা সাধারণত হয়ে থাকে কি, যখন এমপ্লয়িজরা যে কোনো একটা সফটওয়্যারকে কপি করবে তাদের ওয়ার্ক কম্পিউটার্স থেকে, এবং এটাকে বাসায়ও কাজে লাগাতে পারে। তার মানে কি সফটওয়্যার পাইরেসির সাথে কিন্তু আমরা নিজেরাও জড়িত, তাই না? অনেক সময় এমন হয় না যে আমরা পাইরেসি মাধ্যমে বিভিন্ন রকম সফটওয়্যারকে ইউজ করি এবং অফিস থেকে সেটা বাসায় নিয়ে এসে ইউজ করছি। হয়েছে কি এরকম, ক্লাসে, অফিস ডিপার্টমেন্টের ল্যাব থেকে আমরা বিভিন্ন রকম সফটওয়্যার নিয়ে আসি, আপনারা এরকম করেছেন কি? ম্যাম ল্যাব থেকে আনা হয় নাই, বাট এমনিতে নরমালি তো যে অ্যাপস মানে বড় যে অ্যাপস গুলো আছে সেগুলো সবগুলো তো পেইড অ্যাপস, আমরা তো ওই ক্র্যাক করে ইউজ করি। ওটা তো কাইন্ড হুম। অফ ওরকমই বোঝায়, পাইরেসি বোঝায়, কারণ আমরা তো ওটা মানে পাইরেসি বলা হবে কারণ হচ্ছে ল্যাবেও আমাদের দেশে যেসব, আমরা যেহেতু অনুন্নয়নশীল দেশ, এখানে আমরা যেসব সফটওয়্যার গুলা ইউজ করি সেগুলো দেখা যায় হয় ফ্রি থাকে বা ট্রায়াল ভার্সন, এইগুলো ইউজ করি। সব ধরনের সফটওয়্যার কেনার মতো আমাদের কিন্তু এখনো ওই রকম ভাবে আমাদের দেশে অ্যাবিলিটি হয় না, যে কারণে অনেক কিছুই আমরা পাইরেসি করে ইউজ করছি বা কপি করে ইউজ করছি। তো যেটা আমরা বলছিলাম যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ কম্পিউটিং রিসোর্স, যে কিছু কিছু এমপ্লয়ি যেটা থাকবে যে তাদের ওয়ার্ক কম্পিউটার্স এর যেসব ওয়েবসাইট গুলাকে তারা ইউজ করছে, সেগুলা কি তাদের নাথিং টু ডু উইথ দেয়ার জবস। আসলে এই ধরনের সফটওয়্যার গুলাকে আমরা এটাকে পাইরেসি বললেও সবসময় যে এটাকে চুরি ওইভাবে বলছি সেটা না। আমাদের এই এথিক্স এর মধ্যে আমরা দেখবো যে আসলে সফটওয়্যার কপি করে ইউজ করলে কোনটাকে চুরি হবে বা কোনটা পারমিশন আপনি পাবেন, কতটুকু আপনি ইউজ করতে পারবেন, সেগুলোর একটা বাউন্ডারিজ আমাদের সামনে আসলে চলে আসে, বা কিভাবে সেটা নিয়ে আমরা সামনের দিকে আগাবো। কমন ইথিক্যাল ইস্যুস এর মধ্যে আমাদের আরো যেসব আছে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট শেয়ারিং অফ ইনফরমেশন, যে কোনো একটা ইনফরমেশনকে আপনি আসলে কিভাবে পাস করবেন। এখানে অর্গানাইজেশন বা ইনস্টিটিউশন ভেদে আপনার সব রকম ইনফরমেশনের জন্য আলাদা আলাদা সেকশন থাকবে। যেমন অর্গানাইজেশন স্টোর করবে ভাস্ট অ্যামাউন্ট অফ ইনফরমেশন দ্যাট ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ প্রাইভেট অর কনফিডেন্সিয়াল। আপনি যদি কোনো অফিসে চাকরি করে থাকেন, তাহলে আপনি দেখবেন যে আপনার হায়ার অথরিটি, তারা যে ধরনের ডিসিশন গুলা ইউজ করে, যে বিভিন্ন কাজের জন্য, ট্রানজেকশনের জন্য, সব ধরনের ইনফরমেশন কিন্তু সব লেভেলের এমপ্লয়ীদের কাছে পৌঁছায় না, তাই না? এটা কি খেয়াল করে দেখেছেন যে সব ইনফরমেশন সবার কাছে পৌঁছায় না? মানে কি একটা স্ট্রাকচার দাঁড় করানো হয় এখানে, এবং কি এগুলো স্ট্রাকচার ওয়াইজ আপনি এমপ্লয়ীদেরকে ভাগ করে দেন যে কতটুকু ইনফরমেশন আপনার প্রাইভেট থাকবে কোম্পানির জন্য এবং কতটুকু ইনফরমেশনকে আপনি কনফিডেন্সিয়াল রাখবেন এবং কতটুকুকে পাবলিক করবেন। আচ্ছা, আমাদের এখানে চ্যাটিং অপশনে দেখা যাচ্ছে।
অ্যাটেন্ডেন্সের কথা বলছে হয়তো। আচ্ছা, আমরা আরো যেটা বলছিলাম যে প্রাইভেট ডাটা, এখানে বলা হচ্ছে ডিসক্রাইব ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজ, যেমন হচ্ছে স্যালারি, অ্যাটেন্ডেন্স, পারফরমেন্স রেটিং এবং হেলথ রেকর্ড। এগুলাকে আমরা প্রাইভেট ডাটার মধ্যে ভাগ করে ফেলছি সাধারণত। এখন কোনো একটা কোম্পানি বা আপনি যদি একটা ব্যাংকের একটা সেক্টরকে চিন্তা করেন, তাহলে ব্যাংকের যে এমপ্লয়িরা আছে তাদের কাছে কি এই যে যত পাবলিক ওনাদের ওখানে অ্যাকাউন্ট আছে তাদের সবার স্যালারি কত, ব্যাপার তাদের পারফরমেন্স বা হেলথ রেকর্ড কিংবা ওয়েলথ রেকর্ড, এগুলো সবকিছু কি ব্যাংকের এমপ্লয়ীদের কাছে থাকে, তাই না? আপনাকে সব ধরনের আপনার কি কনফিডেন্সিয়াল ডাটা, মানে আপনার আইডি কার্ডের ফটোকপি, এগুলো সবই তো ব্যাংকে জমা দিতে হচ্ছে না? সবার কি ব্যাংক অ্যাকাউন্ট আছে এখানে? জি ম্যাম, দিতে তো হয়েছে। জি ম্যাম, দিতে হয়েছে। এখন তাহলে আপনি চিন্তা করে দেখেন যে এথিক্স এর ব্যাপারগুলো যদি না থাকে বা কনফিডেন্সিয়ালিটি ব্যাপারগুলো যদি এখানে মিসইউজ হয়, তাহলে ব্যাংকের এমপ্লয়িরা চাইলে এই ডাটাগুলোকে বা ইনফরমেশন গুলাকে বাইরে পাস করে দিতে পারে। জি ম্যাম, তো তাহলে আপনি যখন একটা কোম্পানিতে কাজ করতে যাবেন, তখন তাদের কিছু রুলস এন্ড রেগুলেশনস আপনাকে কিন্তু স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, এবং যদি আপনি মেনটেন না করেন সেক্ষেত্রে তারা কিন্তু চাইলে আপনাকে যেগুলো আছে লিগ্যাল অ্যাক্টের আওতায় তারা আনতে পারে। তাহলে কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলা যেগুলো বলতে আমাদের যেগুলো বোঝায়, সেই ডাটাগুলোকে আমাদেরকে আলাদা করে ভাগ করে রাখতে হবে, যে কি কি ধরনের ডাটাগুলোকে আমরা সবার কাছে পৌঁছাতে পারবো, পাবলিক করতে পারবো, এবং কোনগুলোকে আমরা প্রাইভেট রাখবো। বিভিন্ন রকম সেলস, প্রমোশন প্ল্যানস, রিসার্চ এবং ডেভেলপমেন্ট, এইগুলা সব কিন্তু কনফিডেন্সিয়াল ডাটা হিসেবে আমরা রাখছি। একটা অর্গানাইজেশন যদি রিসার্চ অর্গানাইজেশনকে যদি আমরা চিন্তা করে থাকি, এবং শেয়ারিং দিস ইনফরমেশন উইথ আনঅথরাইজড পার্টি even inadvertently has violated someone's privacy and create the potential that company inform could fall into the hands of competitors. আমরা যেটা বলছিলাম যে যখন আপনি বিড করেন কোনো কিছু নিয়ে, যখন আপনার কোনো একটা অনলাইনে টেকনোলজির মাধ্যমে আপনি কোনো বিজনেস করতে যাচ্ছেন, তখন আপনার ইনফরমেশন গুলো যদি কনফিডেন্সিয়াল না থাকে, তাহলে আপনার যেসব কম্পিটিটর তাদের কাছে এই ইনফরমেশন গুলো যদি কোনো কারণে পৌঁছে যায়, তাহলে কি আপনার বিজনেসের লস হতে পারে না? পারে কি? জি ম্যাম, জি ম্যাম। শুধু যে বিজনেসের ক্ষেত্রে সেটা না, আপনি যদি এভাবে চিন্তা করেন যে আমাদের একটা সিকিউরিটি সেকশন, আমাদের ডিবি পুলিশ, আমাদের যেসব স্কুল, যদি আমি রেজাল্ট চিন্তা করি, আপনাদের রেজাল্টও যদি চিন্তা করি, এগুলো কিন্তু সব কনফিডেন্সিয়াল ডাটা। এই ইনফরমেশন গুলা এমপ্লয়িরা কোনো কারণে যদি লিক করে দেয়, তাহলে কিন্তু আপনার কম্পিটিটররা যদি আপনার সম্পর্কে পুরোপুরি ধারণা রেখে ফেলে, যদি বিজনেসের ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে হতে পারে কি প্রোডাক্টের দাম আপনি কোনটা রাখছেন তার চেয়ে যদি 1 টাকা কমিয়ে দেয়, সেক্ষেত্রে কি আপনার বিজনেসে লস হতে পারে। তাহলে কনফিডেন্সিয়াল ডাটা কোনটা কনফিডেন্সিয়াল এবং কোনটা পাবলিক, এগুলোর একটা স্ট্রাকচার বেস আপনাকে তৈরি করতে হবে, এবং আপনার যেসব এমপ্লয় তাদেরকে আপনাকে বলতে হবে সেই পরিমাণ অ্যাসিউরিটি আপনাকে দিতে, যে এই ডাটাগুলা বা কোম্পানির এসব ইনফরমেশন তারা কনফিডেন্সিয়াল রাখতে পারবে কিনা। যদি পারে, তবেই আপনি কিন্তু তাদেরকে নিয়োগ দিতে পারবেন। এথিক্স এর যে ব্যাপারটা, এটা আসলে জোর করে কারো কাছ থেকে এথিক্যাল বিহেভিয়ার আশা করা যায় না। আপনি যদি নিজে থেকে ভায়োলেট করেন, যেমন আমাদের দেশে এই কারণেই কিন্তু ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা চুরি হয়ে যায় না? জি ম্যাম, কিছুদিন আগে বাংলাদেশ হয়েছি তো। হুম। এখন আমরা বলছি যেটা সাপোর্টিং দ্য এথিক্যাল প্র্যাকটিস অফ ইউজার্স, ডিফাইনিং এন্ড লিমিটিং দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ আইটি রিসোর্স। এখন আইটি কে আমরা কাজে লাগাবো। আমরা যেটা বলছি ডিজিটালি বাংলাদেশ যদি আমরা বলতে চাই, সারা ওয়ার্ল্ডে এখন আইটি ছাড়া আপনার পক্ষে কিন্তু চলা সম্ভব না। এখন এই আইটি রিলেটেড কাজগুলো করার জন্য আপনাকে বিভিন্ন রকম কোম্পানি যখন আপনি ডেভেলপ করছেন বা কমিউনিকেট করার চেষ্টা করছেন, সেখানে আপনার একটা রিটেন গাইডলাইন্স থাকতে হবে, যেটা আপনার এমপ্লয়িজ যারা আছে তাদেরকে এনকারেজ করবে এই গাইডলাইন্স গুলো মেনে চলার জন্য, যেন আইটি রিসোর্স গুলো ইউজ করার জন্য বা জব পারফরমেন্স তাদের বাড়াবে, এই আপনারা তাকে একটা এরকম গাইডলাইন্স দিতে পারেন। যেমন আমাদের এখানে যদি কেউ ফ্রিল্যান্সার থেকে থাকেন, তাহলে তাকে আমি জিজ্ঞেস করবো, আপনি যে কাজ করছেন এটা তো আপনার অনলাইন বেস, মানে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গার কাজই করতে পারেন। সেক্ষেত্রে আপনার এখানে কি বেশ কিছু রুলস এন্ড রেগুলেশন আছে না, যেটা ভিতর দিয়ে আপনাকে যেতে হয়, এবং এটাকে যদি আপনি মেনটেন না করেন, তাহলে লিগ্যাল অ্যাকশন তারা নিতে পারে আপনার বিরুদ্ধে। আমাদের একজন ফ্রিল্যান্সার ছিল ক্লাসে, মাত্র কথা হলো।
আমাদের একজন জি ক্লায়েন্ট ম্যাম। ফ্রিল্যান্সার ছিল। আপনি কি আছেন? সাইফুর রহমান। সাইফুর রহমান কি আছেন? জি ম্যাম, আছে ম্যাম, মাইক তো প্রবলেম করতেছিল। আচ্ছা আচ্ছা, আমি যেটা কোশ্চেন করছিলাম যে আপনি যে কাজগুলো করেন অনলাইন বেস, এখানেও কি আপনাকে একটা রুলস এন্ড রেগুলেশনস বা বেশ কিছু এথিক্যাল ইস্যুর মধ্যে দিয়ে যেতে হয় না? জি ম্যাম, অনেক ইথিক্যাল ইস্যু আছে, যেমন আপনি অনলাইনের বাইরে ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে পারবেন না, কোনো রকমের মেইল আদান প্রদান করা যাবে না উইদাউট যদি কোনো কস্ট থাকে, বাট এটা যদি ওরা ধরতে পারে যে এটা আপনি ওনাকে জাস্ট অনলাইনের বাইরে নিয়ে কাজ করেছেন, তখন আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। তো ওদের কিছু রুলস এন্ড রেগুলেশন, টার্মস ভায়োলেশনের কিছু রুলস আছে, সো এগুলো ফলো করে ওরা। হ্যাঁ, এটা আমরা বলছিলাম যে আপনি অনলাইনে টেকনোলজিক্যাল যে কোনো কাজ করতে গেলেই কিন্তু আপনাকে একটা রুলস এন্ড রেগুলেশনস এর মধ্যে দিয়ে মেনটেন করে যেতে হবে, এবং রাইট। এটার জন্য দেখা যায় যে আপনি এথিক্যাল বিহেভিয়ারটাকে আপনি যদি মেনটেন না করেন, পরবর্তীতে গিয়ে আপনি অন্য কাস্টমারের কাছ থেকে কিন্তু কাজ পাবেন না, বা কোনো কোম্পানি আপনার উপর যদি কনফিডেন্ট না হতে পারে, তাহলে তারাও আপনার সাথে কাজ করতে আগ্রহী হবে না। যে এক্সেস অফ কারণে করে আপনাকে দেবেন। অ্যাক্সেস অফ করে দিবে, যে কারণে আপনাকে যেটা করতে হবে যে আপনার ওদের যে স্ট্রিক্ট যে গাইডলাইন আছে সেগুলো বা এথিক্স গুলো আছে সেগুলো মেনটেন করেই কিন্তু আপনাকে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এখন এস্টাবলিশ করবেন আপনি বিভিন্ন ধরনের গাইডলাইন্স, ইউজ অফ কোম্পানি সফটওয়্যার। এখানে আমরা যেটা বলছি, কোম্পানি আইটি ম্যানেজার যেটা থাকবেন, যিনি থাকবেন, তিনি আসলে প্রোভাইড করবেন একটা ক্লিয়ার রুলস, যেটা দুই ধরনের রুলস থাকবে যে কোনো কোম্পানিতে। একটা হচ্ছে কোম্পানির উপর বেস করে কোম্পানির যে অথরিটি, তারা একটা রুলস এন্ড রেগুলেশন দিয়ে দেবে, যেটা আপনাকে কোম্পানির জন্য আপনি মানতে বাধ্য হবেন। এবং আরেকটা রুলস থাকবে যেটা হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে আসবে, হায়ার অথরিটি, যে কোনো ধরনের গভর্নমেন্টের রুলস গুলো আপনাকে মানতে হবে। এই কারণে যে কোনো কারণে যদি আপনি ফল্টার হয়ে যান, তাহলে আপনি আপনার বিরুদ্ধে যেন কোনো লিগ্যাল অ্যাকশন তারা নিতে না পারে, সেজন্য গভর্নমেন্টের যে রুলস গুলো আছে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। যেমন আমরা ট্যাক্স পে করছি, ট্যাক্স কি সবাই পে করেন তো, তাই না? যারা জব করেন জি সবাই কি ট্যাক্স পে করেন? এই ট্যাক্স পে হ্যাঁ করার আপনার উদ্দেশ্য কি? আপনি তো চাইলে ট্যাক্স পে নাও করতে পারেন। কেউ বলতে পারবেন বেসিক কিছু কারণ, কি কারণে আমরা ট্যাক্স পে করছি, না করলে কি সমস্যা? ম্যাম ম্যাম, এটা বলেন। হ্যাঁ ম্যাম, ট্যাক্সটা হচ্ছে আপনার সিকিউরিটি পারপাসের জন্য লাগে, যেমন আপনার যদি আপনি এখান থেকে কিছু ফ্যাসিলিটিস নিতেছেন, গভর্নমেন্ট থেকে কিছু ফ্যাসিলিটিস নিতেছেন, যেটা হোক আপনি নিজে কাজ করতেছেন, বাট অ্যাটলিস্ট গভর্নমেন্ট রুলস অনুযায়ী আপনাকে গো থ্রু করতে হতেছে, সো ওদেরও এখান থেকে কিছু মেইনটেনেন্সের ব্যাপার আছে আপনার এখানে। সো এই কারণে ওই সমস্ত কিছু ওরা মেনটেন করার জন্য আপনার যে ওয়ার্ক বেনিফিট আপনি নিতেছেন গভর্নমেন্ট থেকে, আনফরচুনেটলি যেভাবে নিতেছেন ওইটার কারণে ওরা আসলে ট্যাক্সটা নিতেছে। হ্যাঁ, গভর্নমেন্ট ফ্যাসিলিটিস গুলো যেন আমি ইজিলি পেতে পারি, এটা একটা ব্যাপার। বা ভবিষ্যতে কখনো আমার যে আমি ট্যাক্স পে করছি আমার ইনকামের উপরে, এই সম্পদের পরিমাণ যদি অনেক বেশি বেড়ে যায়, তখন যেন আমাকে ভুলভাবে এক্সপ্রেস করা না হয়, সেটাকে মেনটেন করার জন্য কিন্তু আমি আসলে ট্যাক্সটাকে পে করে থাকছি। রাইট ম্যাম। কারণ এটা এটা মানে কি স্বচ্ছতা, একটা ট্রান্সপারেন্সি থাকছে গভর্নমেন্টের কাছে আমার, যে আমি কোথা থেকে কতটুকু ইনকাম করছি, কোথা থেকে আমার কতটুকু ইনকাম আসছে, এবং সেটার বেসিসে আমি গভর্নমেন্টকে কতটুকু ট্যাক্স পে করছি। তার মানে ট্রান্সপারেন্সি থাকলে পরবর্তীতে আপনার যে কোনো ধরনের বিপদ আপদ হলেও গভর্নমেন্ট আপনার এটাকে কনসিডার করার চেষ্টা করবে বা আপনাকে হেল্প করার চেষ্টা করবে। তো সেরকম এরকম বিভিন্ন ধরনের এথিক্যাল ইস্যু আমাদের এখানে চলে আসছে টেকনোলজিক্যাল সেকশনে, যে আমি যখন অনলাইন বেসিসে কাজ করছি, কোনো একটা কোম্পানির হয়ে কাজ করলেও আমাকে গভর্নমেন্টের যে রুলস গুলো আছে সেটাকে মেনটেন করতে হবে, সাথে কোম্পানি যে রুলস এন্ড রেগুলেশনস আছে সেগুলোকেও আমাকে মেনটেন করতে হবে। এবং যেটা বলা হচ্ছে এখানে, স্ট্রাকচারিং ইনফরমেশন সিস্টেম টু প্রোটেক্ট ডাটা এন্ড ইনফরমেশন। আপনার কোম্পানির যেসব ডাটা এবং ইনফরমেশন আছে সেগুলোকে আপনি আসলে লিমিট করবেন, যেটা লিমিট অ্যাক্সেস করে দিবেন। সেটা এমপ্লয়ীদের যতটুকু দরকার, যে লেভেলের এমপ্লয়ি আপনার একটা কোম্পানিতে, আপনার ক্লিনার থাকতে পারে, আপনার একটা কোম্পানিতে ম্যানেজার থাকতে পারে, অ্যাকাউন্টেন্ট থাকতে পারে। এখন অ্যাকাউন্টেন্ট যেসব ইনফরমেশন সেগুলো নিশ্চয়ই আপনার ক্লিনারে জানার কোনো প্রয়োজন নাই, আছে কি?
হ্যাঁ, আপনার কোম্পানিতে আপনি লিমিট অ্যাক্সেস যে অ্যাক্সেস যেটা আছে সেটাকে লিমিট করে দিবেন যে কতটুকু কোন এমপ্লয়ি কতটুকু পরিমাণে এটাকে অ্যাক্সেস করতে পারবে বা এটা অন্য কাউকে পাবলিকলি কতটুকু সে অ্যাডভার্টাইজমেন্টটা করতে পারবে। এবং আপনি যখন কোনো এথিক্যাল ইস্যু আপনার কাছে আসবে সাপোর্ট করার জন্য সাপোর্টিং এথিক্যাল প্র্যাকটিসেস ফর আইটি ইউজার্স আপনাকে এইটার জন্য মেনটেন করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার এবং টেকনোলজিক্যাল ইস্যু যেগুলো আছে সেগুলোকে আমরা এখানে অ্যাড করব। এটা আমাদের একটা ফার্স্ট চ্যাপ্টার, আমরা মোটামুটি একটু ধারণা দিলাম জাস্ট। আপনারা 10 আওয়ার্স এর বইটা পড়বেন, আজকে আমরা ফার্স্ট ক্লাসে বেশি পড়বো না, দেখলাম মোটামুটি। এখন মোটামুটি কি আইডিয়া নিতে পারছেন কি ধরনের ক্লাস হবে বা ক্লাস করতে ভালো লাগবে কিনা, বোরিং কিনা? জি ম্যাম, বুঝতে পারছি। আর সাবজেক্টটা অনেক মানে ইন্টারেস্টিং আমার কাছে লাগে আর কোনো কি। প্রবলেম নেই ম্যাম, করতে পারবো এটা, ইন্টারেস্টিং হবে ম্যাম। সাবজেক্ট হচ্ছে সব সাবজেক্ট ইন্টারেস্টিং থাকে না, ইন্টারেস্টিং করে নিতে হয়। এখন ধরেন আমরা যখন একটা সাবজেক্টের উপর অনার্স বা মাস্টার্স করছি তখন সবগুলো সাবজেক্ট আমার মনের মতো পছন্দ হবে সেটা কিন্তু না, কিন্তু আমাকে কিন্তু একটা ভালো রেজাল্ট করে বের হয়ে যেতে হবে, যেহেতু আমাদের এখন সিজিপিএও ইম্পর্টেন্ট। তাহলে আমাকে কি করতে হবে, সবগুলো কোর্সকে একটু ইন্টারেস্টিং করে নেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, এটা আপনাদের ক্ষেত্রেও যেমন সত্য, আমাদের ক্ষেত্রেও আমরা যেসব সাবজেক্ট সব সময় পড়াই ক্লাসে সব সাবজেক্টে আমি ভালো পছন্দ করে নিই তা কিন্তু না, অনেক সময় অপছন্দের সাবজেক্টও আমাকে ক্লাস নিতে হয়। তো আপনারাও চেষ্টা করবেন আমাকে কোঅপারেট করতে, আমিও চেষ্টা করবো আপনাদেরকে কোঅপারেট করতে, যেন আমাদের ক্লাসটা মোটামুটি ইন্টারেক্টিভ থাকে। ঠিক আছে? আর ক্লাসে প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন, নাহলে অ্যাটেন্ডেন্সের পরে সমস্যা হয়। অনলাইন ক্লাস তো বেশিক্ষণ না, 1 ঘন্টা, একটু কষ্ট হলেও করার চেষ্টা করবেন। আর যে কোনো ধরনের প্রবলেম হলে সিআর কে জানাবেন অথবা আমাকে ফোন করতে পারেন। সিআর আপনি ক্লাস শেষে আমাকে অ্যাটেন্ডেন্স প্রোভাইড করবেন, ঠিক আছে? আর আমি হচ্ছে আজকালের মধ্যে স্লাইড মানে কি একটা করে ক্লাস পুরা শেষ হওয়ার পরে আমি আপনাকে স্লাইড প্রোভাইড করব। আর হচ্ছে আমি আপনাকে অ্যাটেন্ডেন্স শিটটা পাঠাবো। সিআর আপনাকে পাঠালে আপনি অ্যাটেন্ডেন্স শিটে প্রতিদিন অ্যাটেন্ডেন্স কালেক্ট করে আমাকে পাঠাবেন, ঠিক আছে? একটা এক্সেল দিয়ে দিব আপনাকে। আচ্ছা আচ্ছা, কিন্তু কারা এখন কারা ক্লাস করবো ম্যাম? আচ্ছা, আপনি যখন সিআর তখন আপনাকে এটা অবশ্যই আপনার একটা গ্রুপ তৈরি করতে হবে, কে কোন সেমিস্টারে, কার নাম কি, কার ফোন নাম্বার কত, এটাকে আপনাকে কালেকশন করে রেডি করতে হবে। আর যদি আপনি ইনএক্সপিরিয়েন্সড হন সেক্ষেত্রে আপনার যেসব ফ্রেন্ডরা অন্যান্য সেমিস্টারে সিআর ছিল তাদের সাথে আপনি একটু কথা বলে নিতে পারেন যে কিভাবে এই কাজটা করা যায়। জি আমি ম্যাম। হচ্ছে আপনাকে এক্সেল শিট দিয়ে দিলে আপনি ওটা আমাকে পরে আজকে যারা প্রেজেন্ট ছিল তাদের নামটা আপনি কালেক্ট করে আমাকে দিবেন। আচ্ছা জি আর কারো কোনো কোশ্চেন কি আছে? কারো কোনো কোশ্চেন কি আছে? ম্যাম, ফোন নাম্বারটা? হ্যাঁ, আপনার ফোন নাম্বার আপনি আমাকে এখানে চ্যাটে অপশনে দিয়ে দিতে পারেন এখন। আচ্ছা, ঠিক আছে ম্যাম। তাহলে আমরা শেষ করে দিই আজকে ক্লাসটা এখানে। ওকে ম্যাম।